গল্পটি শোনার আগে কমেন্ট সেকশনের পাশে থাকা হাইপ বাটনটিতে একটি ক্লিক করে দিন, যাতে আমাদের এই গল্পটি আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে। কলকাতা শহরে এক অস্থির সময় এসে উপস্থিত হয়েছে। সাধারণত কলকাতা মানেই কোলাহলে মুখরিত একটা শহর, কিন্তু সেই শহরটা যেন শ্বাসরুদ্ধ হয়েছিল। একের পর এক মৃত্যুগুলো শহরের মনোযোগ আকর্ষণ করছিল। প্রতিটি ঘটনা আগেরটির চেয়ে বেশি রহস্যপূর্ণ ও জটিল। প্রভাবশালী রাজনীতিবিদদের পুত্র, ধনী শিল্পপতি এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের ছেলেরা একে একে মারা যাচ্ছিল। পুলিশ হতভম্ব, সংবাদ মাধ্যম উন্মত্ত। তবে রথিজিৎ নির্বিকার ছিল। 11 নম্বর দাস লেনের আমাদের বৈঠকখানায় বসে গভীর চিন্তায় সংবাদপত্রটি দেখছিল সে। তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। রথিজিৎ কাগজ থেকে চোখ না তুলেই বলল, বিজয়, এই মৃত্যুগুলো, এদের মধ্যে আপাত দৃষ্টিতে দেখলে তেমন কোনো যোগসূত্র নেই হয়তো, তবুও আমি অনুভব করতে পারছি একটা মৃত্যুর সাথে আরেকটা মৃত্যুর কোনো না কোনো কিছু একটা যেন এদেরকে যুক্ত করছে। আমি কৌতূহলী হয়ে জানতে চাইলাম, তুমি তাহলে কি বলতে চাইছো? মৃত্যুগুলো হয়েছে কি করে? পদ্ধতিগুলো নির্ভুল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার খটকা লাগছে কোথায় বলো তো? যতজনের ইদানিং মৃত্যু হয়েছে সবাই নিজেদের জগতে প্রভাবশালী ছিলেন, আর যতটা খবরের কাগজে বেরিয়েছে তাদের মৃত্যুতে বেশি সময়ও লাগেনি। তাদের দ্রুত এবং দক্ষতার সাথে একেবারে স্তব্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধস্তাধস্তির চিহ্ন বা কোনো সাক্ষী কিছুই নেই। যদি কাগজে বেরোনো খবরগুলো দেখি, তাহলে প্রথম ভিকটিমকে পাওয়া গিয়েছিল তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, একটি মাত্র মারাত্মক ক্ষতচিহ্ন নিয়ে। দ্বিতীয়জন একটি নির্জন পার্কে, তার দেহ অস্বাভাবিকভাবে সাজানো অবস্থায় ছিল। তৃতীয়জন একটি হাই প্রোফাইল পার্টিতে, তার মৃত্যু পরের দিন পর্যন্ত কারোর নজরে আসেনি। সবাই এতটাই নেশায় পরিপূর্ণ ছিল, কিন্তু প্রতিটি মৃত্যুর মধ্যে একটি সতর্ক পরিকল্পনার ছাপ ছিল। কেউ যেন খুব সন্তর্পণে একটা একটা করে ক্লু সাজিয়ে সেগুলো করছে। রথিজিৎ থামল, একটা বড় দীর্ঘশ্বাস ফেলল। এখনো পর্যন্ত এই কেস নিয়ে পুলিশ রথিজিতের কোনো সাহায্য চায়নি, তবে বুঝতে পারছি রথিজিৎ ভেতরে ভেতরে বেশ ভালোই উসখুস করছে। এমন চ্যালেঞ্জিং রহস্যের সমাধান করার জন্য তার মন সবসময়তেই ছোটে, যদিও বা সফলতার হার তার নেহাত কম না। যাই হোক, এবার আসি এই ব্যাপারটায়। পুলিশ পরিশ্রান্ত। ইন্সপেক্টর বড়ুয়ার নেতৃত্বে প্রতিটি ঘটনাকে আত্মহত্যা বা এলোমেলো সহিংসতার ঘটনা হিসেবে ঘোষণা করা হয়েছিল, কিন্তু রথিজিৎ তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার সঙ্গে এই সরল ব্যাখ্যাগুলো মেনে নিতে পারেনি। সেটা তার কথাবার্তা এবং ব্যাখ্যা দেখেই বোঝা যায়। কিন্তু এখন বিষয় হচ্ছে, এরপর কি? পুলিশ যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, একটার পর একটা যখন মৃত্যু হয়ে চলেছে, এটা ঠিক কোইন্সিডেন্স বলা মোটেও চলে না। কিন্তু প্রত্যক্ষভাবে রথিজিতেরও কিছু করার নেই। কিছুক্ষণ পরেই বাইরে একটা গাড়ির শব্দ শোনা গেল। শুনে যেন মনে হলো জিপের শব্দ। রথিজিতের চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। দেখলাম বেচারামের সাথে কেউ একজন ঘরে প্রবেশ করছে। স্বয়ং থানার বড়বাবু বড়ুয়া সাহেব। তার চোখে মুখে ক্লান্তি ভরা এবং হতাশার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। ঢোকার সাথে সাথেই রথিজিৎ ব্যস্ত হয়ে বলল, আরে বড়বাবু যে, হঠাৎ এই সময় আপনি? বসুন বসুন। এই অধমের বাড়িতে আপনার পায়ের ধুলো, ব্যাপার কি? মনে হচ্ছে কিছু গম্ভীর বিষয় নিয়ে এসেছেন। ঠিকই ধরেছেন রথিজিৎ বাবু, আপনার কাছে না আসা ছাড়া আর কোনো উপায় দেখছি না। প্রথমে ভেবেছিলাম ত্রিদীপকেই পাঠাবো, কিন্তু তারপরে ভাবলাম থাক,
আমি নিজেই যাই, কারণ সত্যি বিষয়টা এতটাই গম্ভীর, কিছুই কুলকিনারা খুঁজে পাচ্ছি না, জানি না কি হবে। বড়বাবু কথাগুলো বলে থেমে গেলেন। তার কণ্ঠে হতাশার ছাপ স্পষ্ট। বুঝেছি, শহরে যা শুরু হয়েছে সেই ব্যাপার নিয়েই এসেছেন, তাই তো? একদম ঠিক তাই রতিজিৎ বাবু, আমরা একেবারে দিশেহারা হয়ে পড়েছি। সংবাদ মাধ্যম আমাদের পিছনে লেগেছে, জনতা খুবই ভীত, আর সত্যি বলতে আমাদের হাতে কিছুই নেই। রথিজিৎ তাকে শান্তভাবে বলল, সর্বশেষ ভিকটিম সম্পর্কে আমাকে বিস্তারিত বলুন। বড়ুয়া সাহেব দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, শেষ যিনি মৃত্যুর শিকার হয়েছেন উনি হলেন রজত মুখার্জি, মুখ্যমন্ত্রীর পুত্র। ওনার বডি বোটানিক্যাল গার্ডেনের কাছে নিজের গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর আগের মৃত্যু বা খুনের পদ্ধতির মতোই একই পদ্ধতি, একই নির্ভুলতা এবং একটিমাত্র আঘাত। এরপর সে বড়বাবুর কাছ থেকে মামলার বিবরণ জানতে চাইল। বড়বাবু তার ব্যাগ থেকে কিছু কাগজপত্র বের করে রথিজিৎকে দেখাতে লাগলেন। রথিজিৎ মন দিয়ে সেগুলো দেখতে লাগলো। এরপর রথিজিৎ জানতে চাইল, ক্লু বলতে তো কিছুই নেই, তাই তো? হ্যাঁ, একদম ঠিক, কোথাও কিছু নেই, যেন তুড়ি মেরে জাদু দেখিয়ে খুনগুলো হয়ে যাচ্ছে। রথিজিৎ কিছুক্ষণ চুপ থেকে গভীর দৃষ্টিতে তাকালো। স্ট্রেঞ্জ। আচ্ছা, ভিকটিমদের ব্যাকগ্রাউন্ড কি বড়বাবু? সবাই কি প্রভাবশালী ছিল নাকি? আর তাদের কি কোনো গোপন শত্রু ছিল, মানে কোনো গোপন রহস্য? হ্যাঁ, সমস্যাটা সেখানেই রতিজিৎ বাবু। তারা সবাই সুপরিচিত ও প্রভাবশালী মানুষ ছিল। তারা এক রাজকীয় জীবনযাপন করত। খুনের পদ্ধতিটা এরকম যেন কারো তাদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ ছিল। বিদ্বেষ? সম্ভবত, এবং সম্ভবত এই কাজ খুব চালাক একজনের। তাহলে আপনি কি এই কেসে এগিয়ে আসছেন রতিজিৎ বাবু? হ্যাঁ বড়বাবু, আপনি যখন আমার সঙ্গ কামনা করেছেন তখন আমি না কি করে বলি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে এবার আজ ঠিক আছে, চলি তাহলে। এই কথাটা বলতেই রথিজিৎ উঠে দাঁড়ালো। তারপর বলল, আর কিছু খেয়ে যাবেন না? মানে শুকনো মুখে চলে যাবেন? না রতিজিৎ বাবু, সেই মন মেজাজ নেই, আর এমনিতেই খুব তাড়াতে আছি। বুঝতেই তো পারছেন চাপটা কী রকম। ঠিক আছে, যেটা আপনি ভালো বুঝবেন, তবে কিছুদিন সময় আমার লাগবে। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা সমাধান আপনাকে জানাতে পারবো। এরপর বড়বাবু চলে গেলেন। রথিজিৎ কিছুক্ষণ একদম চুপ করে বসে রইল। তারপর বলল, বিজয়, আমার কি মনে হয় জানো, আমাদের একটি ধাঁধা সমাধান করতে হবে। আর সেই ধাঁধার সমাধান করতে পারলেই আমরা খুনিকে ধরার অনেক কাছে পৌঁছে যাব। কিন্তু সেটাই খুঁজে বার করা এখন আমার প্রধান লক্ষ্য। এরপর আমি রথিজিতের মনে কেস সম্বন্ধিত কি চলছে তা জানার জন্য প্রশ্ন করি, আচ্ছা, তোমার কি মনে হয় রথিজিৎ, আর পরবর্তী পদক্ষেপ কি নেবে ভাবছ? রথিজিৎ সামান্য সময় নিয়ে ভাবল। তার চোখে দৃঢ়তার ঝলক। সে বলল, আমার মনে হয় আমরা এমন একজনের সঙ্গে ডিল করছি যিনি একই সঙ্গে বুদ্ধিমান এবং নিষ্ঠুর বটে, যিনি প্রতিটি পদক্ষেপ সাবধানে পরিকল্পনা করেছেন এবং যার এই কাজটি করার খুব জোরালো কারণ অবশ্যই রয়েছে। সেই দিন রথিজিৎ আর কোনো কথা বলল না। সারাদিন নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা হয়তো করল। পরের দিন সকালে রথিজিৎ তার নিজের তদন্ত শুরু করল। প্রথমে সে ঘটনাস্থলগুলো পরিদর্শন করল, তারপর ভিকটিমদের পরিবারের সঙ্গেও কথা বলল এবং এই অস্থির রহস্যের খণ্ড খণ্ড অংশগুলো একত্রিত করতে শুরু করল। এদিকে তদন্ত তো শুরু হয়েছিল, আর অন্যদিকে শহর আসন্ন ঝড়ের বিষয়ে অবগত না হয়ে
শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষা করতে লাগলো একটা সমাধানের। পরের কয়েকদিন রথিজিৎ যেন প্রায় অদৃশ্য হয়ে গেল। সে একান্তে তার কাজে মন দিল, যেন কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুতোগুলোকে সে একত্র করছে। হঠাৎ একদিন সকালে বসে বসে চা খাচ্ছি, রথিজিৎ আমাকে তার ঘরে ডেকে পাঠালো। সে যখন কাজে খুব মনোযোগ দেয়, তখন কারোর উপস্থিতি বা তাকে অযথা প্রশ্ন করে বিরক্ত করা সে মোটেও পছন্দ করে না। তাই সে আমাকে না ডাকলে আমি খুব একটা অনধিকার প্রবেশ করি না আর কি। যাই হোক, আপাতত তার ডাকে ঘরে এসে দেখি তার টেবিলে নিহতদের ছবি সাজানো রয়েছে। প্রতিটি ছবিতে গভীর মনোযোগ দিয়ে সে কিছু পর্যবেক্ষণ করছে। আমায় দেখে রথিজিৎ বলল, বিজয়, বুঝলে, আমাদের নিহতদের জীবন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তাদের ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত জীবন এবং কোনো গোপন শত্রু ছিল কিনা, এই সব কিছুই খুঁজে বার করতে হবে, নাহলে কোনো ক্লু পাওয়াটা অসম্ভব হয়ে পড়বে। যেমনই ভাবা ঠিক তেমনই কাজ। রথিজিতের কথা মতো আমরা নিহতদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করলাম। প্রথম কাজটি ছিল এসিবি বড়ুয়ার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা। নিহতদের বাড়িতে গিয়ে তাদের শোক সন্তপ্ত আত্মীয়দের সঙ্গে কথা বলা হলো। রজত মুখার্জির বিধবা স্ত্রী মিসেস মুখার্জি স্বামীর মৃত্যুতে গভীর শোকাহত ছিলেন। তিনি জানালেন রজতের কোনো শত্রু তার মতে ছিল না যে মানে তাকে খুন করতে পারে। তার জীবন ছিল মসৃণ এবং সুখী। তবে রথিজিতের তীব্র জেরাতে তিনি স্বীকার করলেন ইদানিং রজত কিছুটা চিন্তিত থাকতেন। তিনি আরও বললেন ওনার মন বলছে ইদানিং বোধহয় তিনি কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন, কিন্তু ওনাকে সেই বিষয়ে কিছু জানাননি। আমরা অন্যান্য নিহতদের পরিবারের সঙ্গেও কথা বললাম। প্রত্যেকেরই প্রায় একই ধরনের বক্তব্য। তাদের আত্মীয়রা তাদের কোনো শত্রু বা গোপন সমস্যার কথা জানাতে পারলেন না, যেন সবাই এক সুখী, স্বাভাবিক এবং শান্তিপূর্ণ জীবনযাপন করতেন। তাদের ব্যবসাও খুব ভালো চলছিল, যার দরুন মোটা টাকাও তারা কামাচ্ছিল। রথিজিৎ এরপর নিহতদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করল। বন্ধুদের কাছ থেকে এমন একটি তথ্য পাওয়া গেল যা আমাদের কৌতূহল আরও বাড়িয়ে দিল। তাদের থেকে জানা গেল নিহতদের মধ্যে একটি সাধারণ যোগসূত্র ছিল। তারা সবাই একটি বিশেষ ক্লাবের সদস্য ছিলেন, যে ক্লাবটি শহরের প্রভাবশালী ব্যক্তিদের মিলনস্থল ছিল। ক্লাবটির নাম ছিল এলিট ক্লাব। তথ্যটা পেয়েই রথিজিতের চোখ জ্বলজ্বল করে উঠল। সে বলল, এলিট ক্লাব? তাহলে আমরা একটি সূত্র খুঁজে পেয়েছি এতক্ষণে। আমরা এলিট ক্লাবের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে শুরু করলাম। আমরা জানতে পারলাম ক্লাবটি শুধুমাত্র প্রভাবশালী এবং ধনী ব্যক্তিদের সদস্যপদ দিত। ক্লাবে নিয়মিত মিটিং হতো, যেখানে বিভিন্ন ধরনের আলোচনা চলত এবং এর পেছনে অনেক দুর্নীতিও যুক্ত থাকত। কিন্তু তার বিষয়ে কোনো তথ্য আমরা সরাসরি পেলাম না। ক্লাবটা শহরের প্রায় মাঝ বরাবর উপস্থিত ছিল। ক্লাবে এসে আমরা ক্লাবের সেক্রেটারি মিস্টার সেনের সঙ্গে দেখা করলাম। মিস্টার সেন একজন বয়স্ক ভদ্রলোক ছিলেন। প্রথমে তো তিনি আমাদের সঙ্গে কথা বলতে রাজি হননি, কিন্তু শেষ পর্যন্ত পুলিশের ভয় এবং তাদের ক্লাবে কি হচ্ছে সেই সমস্ত পাবলিকলি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় নিমরাজি হয়েই রথিজিৎ তার মুখ থেকে কিছু তথ্য বার করতে পারল। মিস্টার সেন আমাদের এনে বসালেন একটি অফিস রুম মতো ঘরে, যেখানে প্রচুর পরিমাণে বইপত্র, খাতা এবং নানান ধরনের এমন জিনিস দেখলাম যা হয়তো আমি আগে কোনোদিন এইভাবে দেখিনি। আমার সেই সব দিকে একটুখানি মন চলে যাচ্ছিল, কিন্তু রথিজিৎ মিস্টার সেনকে প্রশ্ন করল, দেখুন মিস্টার সেন, এমনিতেই আমি অনেক ঘেঁটে আছি। আপনার থেকে বেশি কিছু জিজ্ঞাসা করার আমার নেই,
শুধু এটাই জানতে চাই, আপনি কি জানেন এই বিষয়ে? আর যতজন মারা যাচ্ছে, নিহতরা সবাই তো আপনার ক্লাবের সদস্য ছিলেন, তাই না? মিস্টার সেন বললেন, হ্যাঁ, নিহতরা সবাই এই ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন। তারা ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন। আর জানি বলতে আমি আবার কি জানবো? আমার তো কিছু জানার কোনো প্রশ্নই উঠছে না। আমি শুধু একটা ক্লাব চালাই। তাদের মধ্যে কি কোনো বিরোধ ছিল? না না, আমি এমন কিছু দেখিনি। তারা সবাই বন্ধুই ছিল, কিন্তু হঠাৎ করে এমন কেন হলো সেটা আমিও বুঝছি না। রথিজিৎ জানতে চাইল, দেখুন, এই বিষয়টা এখন এতটাই বেড়ে গিয়েছে যে বোঝা যাচ্ছে না আদতেই কোন দিকে তদন্তটা এগোনো সম্ভব। তাই যদি আপনি যতটুকু জানেন খুলে বলেন তাহলে। দেখুন, আমি যতটা জানি ততটা আপনাকে জানিয়েছি। এর বেশি আমি কিছুই জানি না। দেখতে গেলে এসবের জন্য ক্ষতিটা তো আমারই হচ্ছে। ভালো ভালো কাস্টমারগুলো গেল, আর এখন দেখছি আপনারাও এসে উপস্থিত হয়েছেন। নামটাও যে এবার যাবে তাতে আমার কোনো সন্দেহ নেই। রথিজিৎ মিস্টার সেনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। সে আর কিছু বলল না। নমস্কারের ভঙ্গি করে রথিজিৎ আর আমি বেরিয়ে এলাম। রথিজিৎ বাইরে এসে বলল, বুঝলে বিজয়, মিস্টার সেন বোধহয় কিছু জানেন, কিন্তু তিনি সেটা লুকিয়ে যাচ্ছেন আমাদের থেকে। আমরা এরপর নিহতদের পেশাগত জীবন সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করলাম। রজত মুখার্জি একজন সফল ব্যবসায়ী ছিলেন। তিনি একটি বড় কোম্পানির পরিচালক ছিলেন। অন্যান্য নিহতরাও নিজ নিজ ক্ষেত্রে বেশ প্রতিষ্ঠিত ছিলেন। আমরা আরও জানতে পারলাম নিহতদের মধ্যে কয়েকজনের কিছু বিতর্কিত ব্যবসায়িক লেনদেন ছিল। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল। এসব জানার পর বিকালে আমি আর রথিজিৎ বসে বসে আলোচনা করছিলাম। আমি বললাম, তাহলে হয়তো এটিই মূল কারণ। হয়তো কেউ তাদের পুরনো পাপের প্রতিশোধ নিচ্ছে। রথিজিৎ বলল, হতে পারে, কিন্তু প্রথমে আমাদের নিশ্চিত হতে হবে, তারপর সেই বুঝে আগে অগ্রসর হতে হবে। আমরা নিহতদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে শুরু করলাম। আমরা জানতে পারলাম নিহতদের অনেকের সঙ্গেই তাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের বিরোধ ছিল। আমরা তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে দেখা করলাম। তাদের মধ্যে একজন যে আমাদের দৃষ্টি আকর্ষণ করল তিনি হচ্ছেন মিস্টার ঘোষ। তিনি নিহতদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন নিহতরা দুর্নীতির বিরুদ্ধে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত করেছে। এরপর রথিজিৎ, আমি এবং মিস্টার ঘোষ একটা চায়ের দোকানের সামনে বসে কথোপকথন করতে লাগলাম। ওনার সন্ধান আমরা পেয়েছিলাম শ্যামল কুমার বিশ্বাসের কাছ থেকে। ওনার দুধের ব্যবসা ছিল, কিন্তু রজত আর বন্ধু অমিত, যার দেহ পার্কে পাওয়া গিয়েছিল, সে চেয়েছিল সেই ব্যবসা সে তার নামে করতে। তার জন্য তার নাকি শ্যামলের মেয়ের উপর চোখ পড়েছিল। সেই সব কথা বলতে বলতেই তিনি বলছিলেন তার সাথে যা হয়েছে তা নাকি কিছুই নয়। তিনি বলেছিলেন, আসলে আসলে কি জানেন তো, ওগুলো মানুষের চামড়ায় এক একটা জানোয়ার জানোয়ার। আমার 2 মেয়ে ছিল। কেন বলছেন? শ্যামলবাবুর চোখে জল, তাও তিনি কাঁদছেন না, চোখ দুটো লাল হয়ে রয়েছে। শান্ত কণ্ঠে বললেন, বলছি তার কারণ কেউই আর বেঁচে নেই। ওদের দুজনকেই ওই শয়তানগুলো। আপনি কি বলছেন নাকি? আমি পুলিশের রেকর্ড চেক করেছি। আপনি যার কথা বলছেন অমিত, তার বিরুদ্ধে তো কোনো কেস নেই বা কোনো এফআইআরও ছিল না। ছিল না? ও হ্যাঁ, ঠিক বলেছেন। ওরা তো কখনো আমার কথা শুনেইনি, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল।
শ্যামলবাবু দেখুন, বিষয়টা ভালো করে আমাকে বলুন, যদি আমি কিছু করতে পারি। কি আর করবেন, কি আর করবেন? যদি পারেন আমার মেয়ে দুটিকে ফিরিয়ে দিতে পারবেন, পারবেন ফিরিয়ে দিতে পারবেন? না, ফিরিয়ে হয়তো দিতে পারবো না, কিন্তু তাদের সাথে যা হয়েছে তা যেন অন্য কারোর সাথে না হয়, তার ব্যবস্থা আমি নিশ্চয়ই করতে পারবো। রথিজিতের কথা শুনে তিনি যেন খানিক স্তব্ধ হয়ে গেলেন। তারপর বললেন পাগলের মতো হেসে আবার, জানেন জানেন আমার আমার দুই মেয়ে ছিল। হ্যাঁ, বড় মেয়ে চারুলতা আর ছোট মেয়ে সাবিত্রী। মাহীন সংসারে দুই মেয়েকে নিয়ে না বেশ ভালোই চলে যাচ্ছিল। রথিজিৎ বাবু তেমন কোনো সমস্যা হতো না। হ্যাঁ, আর এদিকে আমার ব্যবসা থাকার কারণে আর্থিক দুর্গতি আমাদের ছিল না। বেশ বেশ সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন হচ্ছিল। কিন্তু কিন্তু এত সুখ কি আর ভাগ্যে সয়? ব্যবসার কাজে একদিন অমিত আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়। আমার ব্যাপারটা ভালো লাগেনি। এর আগেও কয়েকবার সে আমার অফিসে হাজির হয়েছে এবং ব্যবসা নিয়েও এটা ওটা বলে তারপর চলে গেছে। শেষবার যখন এসেছিল তখন বলেছিল তার আর ব্যবসা ভালো লেগেছে। হ্যাঁ, সে এতে ইনভেস্ট করতে চায় যাতে এটা আরো বড় হতে পারে। কিন্তু আমি মানিনি। ওকে দেখেই মনে হতো ভদ্রলোকের চামড়া পরা, ভেতরে একটা জানোয়ার লুকিয়ে। হ্যাঁ, আর তার সাথে ব্যবসা কখনোই নয়, কখনোই নয়। এরপর বার দুই রাস্তায় দেখা হওয়ার দরুন আমায় হুমকি পর্যন্ত দিয়েছিল যে যদি আমি তার কথা না শুনি এবং উপরিউক্ত তাকে আমার ব্যবসার 50% মানে 50% বেচে না দিই, তাহলে সে আমার কারখানা জ্বালিয়ে দেবে, ব্যবসা শেষ করে দেবে। হ্যাঁ, এমন অনেক হুমকি দিয়েছিল আমায়। আমি না কোনো কথাই শুনিনি। ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে তোলা আমার সন্তানেরই মতো এই ব্যবসা আমার আরেকটা সন্তান। সেটা কাউকে বেচতে আমি পারতাম না। কিন্তু এখন যদি ভাবি, সেই দিন ও যা বলেছিল তা যদি করতাম, তাহলে আজ আমার মেয়ে দুটো। বলে তিনি কেঁদে ফেললেন। মাথাটা নিচু করে যথাসম্ভব সামলানোর চেষ্টা করলেন, কিন্তু নিজেকে সামলে উঠতে পারলেন না। কথাটা শুনতে শুনতে রথিজিৎ উঠে গিয়ে তার এবং তার মেয়েদের ঝোলানো ফটোর দিকে দেখছে। আমিও ভালো করে দেখলাম। বড় মেয়ে এখানে যাকে মনে হলো, মানে চারুলতা, বেশ লম্বা সুঠাম চেহারা আর লম্বা গরম, মুখে বেশ একটা হাসি লেগে আছে। গায়ের রং ফর্সা, মুখের আকৃতিটা যেন অন্যরকম। অতীব সুন্দরীর বর্ণনা কখনো কখনো সত্যি দেওয়া যায় না, কিন্তু ওই ছবি থেকেও তার সেই দীপ্তি যেন ফুটে উঠছে। চারুলতা ছিলেন শ্যামলবাবুর ডান পাশে দাঁড়িয়ে, আর বাঁ পাশে দাঁড়িয়ে বোধহয় ছোট মেয়ে সাবিত্রী। তাকেও তার দিদির মতো মিষ্টিই দেখতে, তবে সে অতটা লম্বা না, মাঝারি হাইট বলা যেতে পারে। মুখটা গোল। যাই হোক, নিজেরাই এগুলো বুঝে নেওয়ার পর রথিজিৎ প্রশ্ন করল, তারপর কি হলো শ্যামলবাবু, বলুন। শ্যামলবাবু এতক্ষণ চুপ করেছিলেন। রথিজিৎ আবার সোফায় এসে বসেছে। টলটলে জল ভরা লাল চোখ দুটো তুলে তাকালো শ্যামলবাবু। তারপর একবার চোখ দুটো মুছে শুরু করলেন। প্রথমে তো এসে যা নয় তাই করে কথা বলতে লাগলো এবং আমাকে বলতে লাগলো যে হুমকিটা দেওয়া হয়েছিল সেটার কথা কি আমি ভুলে গেছি। আর যদি ভুলে যাই তাহলে সে শেষবারের জন্য মনে করাতে এসছে। আর জানেন, ঠিক সেই সময় ঘটলো দুর্ঘটনাটা।
আমার বড় মেয়ে তখন কলেজ থেকে ফিরছিল। বাড়িতে ঢুকতেই সে অমিতের চোখে পড়ে যায়। ব্যাস ব্যাস, যা অঘটন হওয়ার ছিল তা হয়েই গেল। আমি দেখেছিলাম অমিতের চোখে তার লালসা চারুকে দেখার পর। সে তখন কিন্তু কিছু বলেনি, আর হঠাৎই যেন তার হাবভাব বদলে গেল। হ্যাঁ, ভালো আচরণ করতে লাগলো, আর প্রায়ই বাড়ি আসতো আর ঘরে ধরে উঁকি মারত। আমি পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু তারা হেসে উড়িয়ে দিল। এরকম করতে করতে একদিন চারু সবে কলেজ থেকে ফিরে স্নান করছিল। হঠাৎ সেই অমানুষটা তার সাথে জোরাজুরি করতে থাকে। আমি জানেন বাড়ি ছিলাম না। সাবিত্রী তৎক্ষণাৎ আমাকে ফোন করে। আমি সেই দিন পাড়ার লোককে ডেকে অমিতকে খুব অপমান করি, এবং ওই পাড়ার কিছু ছেলেরা 2-4 গাদ দেয়ও। ব্যাস তারপর থেকে ওর দলের কয়েকটা ছেলে আমার 2 মেয়েকে কলেজে যাওয়া থেকে ঘরে ঢোকা পর্যন্ত বিরক্ত করত। যাচ্ছে তাই ভাবে হাত দিত। হ্যাঁ, আর এসব চলতেই থাকলো। আমিও পুলিশের হাতে পায়ে ধরে ধরে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এরকম চলতে চলতে একদিন চারু আর সাবিত্রী দুজনেই কলেজ যাওয়া বন্ধ করে দিল। চারু তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। জানি না কেন। সে হয়তো আমাকে দোষী ভাবতো। আমি তাকে বাড়িতে ঢুকতে না দিলে বোধহয় এরকমটা কখনোই হতো না। যাই হোক, আমি অনেক চেষ্টা করলাম, অনেক বড় বড় নেতাদের কাছেও গেলাম। তারা মুখে থুতু দিয়ে চারুকে ওদের কাছে বেছে দিতে বলল। মাথা ঠিক ছিল না জানেন। তার মাঝেই একদিন ঘরে এসে দেখি বাইরে লোকজনের ভিড়। গিয়ে দেখি চারুর নিথর দেহ পড়ে আছে ঘরের কোণে, আর এক কোণে সাবিত্রী অচেতন। এখনো সবাই তার মুখে চোখে জল দিচ্ছে। হ্যাঁ, চারুর গায়ে শুধু একটা চাদর চাপা ছিল। প্রতিবেশী জানালো, সন্ধ্যা হওয়ার পর কোন রকম সারা শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখে ভেতরে এরকম পড়ে আছে। কি হয়েছে, কিভাবে হয়েছে, কেউ নাকি জানে না। আপনি বলুন না। হ্যাঁ, এরকম কখনো হতে পারে? ওই শয়তানগুলো আমার চারুর সাথে আমি হাউ করে চারু মায়ের নিথর দেহটা তুলে নি। তার হাতে পায়ে দাগ বসে গেছে, চোখের নিচে তখনও জল শুকোয়নি। তাকে তোরপে মেরে ফেলেছে শয়তানগুলো। হ্যাঁ, তারপর পুলিশ এলো। পোস্টমর্টমে নাকি এসেছিল আত্মহত্যা করেছে বিষকে। কিন্তু এ কি করে সম্ভব? হ্যাঁ, তার হাতে অমন দাগ, তার উপরে নির্বস্ত্র ভাবে পড়ে থাকা, এগুলো দেখে আত্মহত্যা কেউ কি ভাবতে পারে? আর কেউ সায়ও দিল না। তারপর থেকে সাবিত্রী আর কোনোদিনই কথা বলেনি। এরপর সবকিছু ছেড়ে সারাদিন থানা আর উকিল আর দূরে ঘুরেছি, কোনো সুরাহা হয়নি। ধীরে ধীরে আমিও কেমন যেন পাগলের মতো হয়ে গেছি। আমাদের অফিসের নিতিন সেই খাওয়া পড়া কিছু দেয়, আর কিছু ওই অফিস থেকেই আসে। সে দিয়ে প্রাণটুকু ধরে রেখেছি। আর হ্যাঁ, সাবিত্রী ওই 2 মাস পর কোথায় যেন চলে যায়। তাকে আমি আর খুঁজে পাইনি জানেন, আর খুঁজে পাইনি। আজ 3 বছর হলো। 3 বছর। এমন একটা মর্মান্তিক কথা শোনার পর তো আমি নির্বাক হয়ে গিয়েছিলাম, এবং আমার সাথে সাথে রথিজি তো পাথরের মতো শক্ত হয়ে এক জায়গায় বসেছিল। সত্যি মানুষ জাতিটা কতটাই না নীচ। এরকম ঘটনা সামনে না এলে হয়তো এসব উপলব্ধি করা যায় না। চারুর সাথে এত কিছু হওয়ার পরও সে সামান্য শান্তিটুকুও পেল না। তবে অমিতের মৃত্যুতে বোধহয় সে শান্তি পেয়েছে, কিন্তু এখনো অনেক কিছুই অজানা। আর চারুর এই ঘটনা লোক সমক্ষে আসাটা সত্যি খুবই দরকার, না হলে এরকম নোংরা কাজ অগোচরেই ঘটে যাবে, আর তাদের সাহসও দিন দিন বেড়েই যাবে এই বিনা শাস্তির জন্য। এবার
মুখ খুলল রথিজিৎ। আপনি কোন স্টেশনে গিয়েছিলেন? সেই স্টেশনের ইনচার্জ কে বলতে পারবেন? রাঘবপুর সদন। ইনচার্জ ছিল দীপ্তিমান ওঝা। রথিজিতের হাতের মুঠো শক্ত হলো। বেশ, আপনি যা যা বললেন যদি সাক্ষী রূপে আপনাকে ডাকি, আপনি তাহলে বয়ান দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, দেব। ঠিক আছে, আজ আমরা আসছি, তবে আবার আসবো আপনাকে নিতে। আপনার চারুর প্রকৃত শাস্তির ব্যবস্থা আমি করব। এখন বলুন, আপনার বন্ধুকে পাবো কোথায়? তিনি কিচ্ছু না বলে একটা ঠিকানা লিখে দিলেন। আমরা সেখান থেকে বেরিয়ে সোজা হাজির হই মিস্টার ঘোষের বাড়িতে। মিস্টার ঘোষ বলছিলেন, আরে আমি ঘৃণা করি তাদের। আমি তো তাদের ধ্বংস করে দিতেই চেয়েছিলাম। তারা কিভাবে আপনার ক্ষতি করেছে, মানে সেটা যদি একটু খুলে বলেন। কি করেনি? হ্যাঁ, একটা মানুষ? আরে না না, মানুষ তো নয় ওরা, সবকটা জানোয়ার ছিল, জানোয়ার। আমি তো বলবো যে বা যিনি এই কাজটা করেছেন না, শয়ে শয়ে মানুষের অভিশাপই পেয়েছে। তাদের চোখের জলের দামটা তো দিতেই হতো। দেখুন, ভুল করলে আইন আছে, কিন্তু তাই বলে হাতে তুলে নেওয়াটা তো মানে। আরে চুপ করুন তো আপনি। তিল তিল করে আমার ব্যবসাটাকে শেষ করে দিয়েছে ওই শয়তানগুলো। কিচ্ছু তো করতে পারিনি, কিচ্ছু না। আর যার কাছে গেছি সেখান থেকেই তাড়িয়ে দিয়েছে আমাকে সবাই। রথিজিৎকে দেখছিলাম শুরু থেকেই কিরকম একটা হারিয়ে মতো ছিল, কিন্তু মিস্টার ঘোষের কথায় তার চোখ দুটো যেন সামান্য কুঁচকে গেল। ভুরু দুটো উপরে তুলে সে বলল, ওটা যে ওনারাই করেছেন সেটা আপনি জানলেন কি করে? আরে হাসালেন তো বাবু। শুনুন, আমার ব্যবসা ছিল তেলের ড্রাম সরবরাহ করার। একদিন রজত আর তার দুই বন্ধু আমার অফিসে এসে হাজির হয়। তাদের বক্তব্য তারা আমার পুরো ব্যবসাটার ফান্ড দেবে আর দ্বিগুণ লাভবান হওয়ার সুযোগও করে দেবে আমায়। আরে স্বভাবতই আমিও তো খুশি হলাম এটা শুনে যে এত বড় একজন ব্যবসার মালিক আমার ব্যবসার দিকে তার নজর পড়েছে। তিনি একসাথে আমার ব্যবসাটাকে বাড়াতে চান। এ তো ভালো কথা, কিন্তু প্রথমে আমার মাথায় আসেনি এটা যে হঠাৎ আমিই বা কেন। দেখুন বাবু, আমার ব্যবসাটা যে খুব একটা বড় সেটা আমি বলবো না। আমার বাবার আমল থেকে এটা চলে আসছে আর বর্তমানে আমি এটা চালাতাম। ধীরে ধীরে উন্নতি হচ্ছে এই আর কি। আর সে যাই হোক না, প্রথম দিন এসে এইসব কথা বলে ওনারা চলে গেলেন। এলেন আবার তার ঠিক পরের দিনে। এসে বললেন রাত্রে যখন তেল পাচার হবে তখন তার সাথে 2 পেটি ওনাদের কিছু একটা বস্তু আছে যেটাকে গোপন করে পুলিশ হুইল থেকে দূরে আমাকে নিয়ে যেতে হবে। তারপর রাস্তায় ওনাদের লোকের হাতে সেটা আমায় তুলতেও হবে। বিষয়টা প্রথমে আমি ঠিক বুঝিনি। আমি রাজি হয়ে যাই, কারণ সত্যি কথা বলতে বাপের জন্মেও এত ভালো সুযোগ কেউ আমাকে কোনোদিনও দেবে না। কিন্তু গন্ডগোল এটাতেই হলো যে 4 দিনের দিন যখন আমার কাছে খবর এলো আমাদের ট্রাক, মানে যাতে করে আমাদের তেল সরবরাহ হয়, সেটা রত্নগড়ের ওখানে পুলিশের কাছে চেকিংয়ের সময় সিজড হয়েছে এবং তা থেকে নাকি ড্রাগস পাওয়া গেছে। হ্যাঁ, আমি তো অবাক। আর এ কি করে সম্ভব? এরপর আমি গেলাম সোজা রজতবাবুর কাছে যে কি বলছে এসব ওনারা। উনি আমার সাহায্য করার বদলে আমার উপরেই চোটপাট শুরু করেন। কি করে ধরা পড়লো, কত টাকার লোকসান হলো, এই সব। আমি ভালোই বুঝতে পারছিলাম এইসব বেআইনি কাজ করেই ওরা নিজেদের ব্যবসাটাকে এত ওপরে তুলেছে। এত তাড়াতাড়ি এত টাকা হাতাতে পেরেছে ওরা। হ্যাঁ, আমার সাথে তর্কাতর্কি হলে আমিও বলে দিলাম ঠিক আছে, আমিও পুলিশকে সব জানিয়ে দেবো। কিন্তু কিন্তু কেউ কিচ্ছু মানল না বাবু। ওদের জোর, টাকার জোর। পুলিশ সেই ধরলো আমাকেই। কেউ কোনো কথা শুনলো না গো আমার। আমার কাছে যত টাকা পয়সা ছিল সব দিয়ে ওই ট্রাক আর ওই লোকগুলোকে আমি ছাড়িয়ে দিলাম। ওদের দোষ কি বলুন তো আপনি? তার দরুন আমার কাছে টাকা না থাকায় ভালো উকিল রাখতে পারলাম না। রায় এটাই হলো যে বেআইনি কাজকর্ম করেছি আমি, তার দরুন আমার 5 বছরের জেল। আমরা মিস্টার ঘোষের উপর নজর রাখলাম। বিজয়, আমাদের সব দিক খতিয়ে দেখতে হবে।
আমাদের কোনো সূত্রকেই অবহেলা করলে চলবে না। আমরা নিহতদের জীবন এবং তাদের সম্ভাব্য শত্রুদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে লাগলাম। আমরা বুঝতে পারছিলাম এই মামলার জট কতটা গভীর। এরপর আমরা সোজা থানায় গিয়ে উপস্থিত হই। রথিজিৎ বড়বাবুকে ডেকে চারুলতার ব্যাপারটা সব খুলে বলল। বড়বাবু বললেন, রথিজিৎ বাবু, কয়েক বছর আগে এরকম একটা পাগলাটে দেখতে লোক আমার কাছে এসেছিল, কিন্তু যেহেতু এ কেসটা রাঘবপুর থানার অন্তর্গত, তাই আমি সেটাকে বেশি আমল দিইনি। আমি বলেছিলাম যে সেই থানাতেই যেতে, কারণ সেই সময় আমার পোস্ট এত উঁচু ছিল না, সামান্য ইন্সপেক্টর ছিলাম। তার ওপর তাদের সামনে যদি এই সব বিষয়ে নাক গলাতাম তাহলে। তাই বলে আপনি একটা আসামিকে কিভাবে ছেড়ে দেবেন? ওই মেয়েটার সঙ্গে কি হয়েছে সত্যিই আপনি কি বোঝেননি? ধিক্কার আপনাদের ডিপার্টমেন্টকে। ছি, আমার তো ইচ্ছা করছে এক্ষুনি এই কেসটা ছেড়ে দিই, আর ছেড়ে দিয়ে ওই সব ঘুষ খাওয়া অফিসারদের ছাল ছিঁড়ে সবার সামনে এনে ফেলে দিই। শান্ত হন রথিজিৎ বাবু, উত্তেজিত হবেন না। শুধু আপনি নন, ক্ষোভ আমার মধ্যেও রয়েছে, কিন্তু করণীয় কি? আমি আর নিধু মিলে কি বা করতে পারি? গোটা ডিপার্টমেন্টটাই করাপ্ট হয়ে বসে আছে। সেখানে তাদের সবাইকে বের করতে হবে। যাই হোক, ক্ষমা করবেন, আসলে ওর বাবাকে দেখে সত্যি সবার উপর ঘৃণা লাগছে। জানি সবই। যাক, ঠিক আছে, আমি বুঝেছি আমায় কি করতে হবে। বলে গটগট করে পুলিশ স্টেশন থেকে সে বেরিয়ে যায়। তারপর সেই দিন আমরা বাড়ি ফিরে আসি। রথিজিৎকে দেখলাম তার মুখ থমথম করছে। চোখ মুখের আকৃতি দেখে মনে হচ্ছে যেন গভীর চিন্তায় মগ্ন। বাড়িতে গিয়ে সে বিশেষ কথা বলল না, চুপচাপ রাতের খাবার খেয়ে দরাম করে নিজের ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। বুঝতে পারছিলাম সব কিছু মিলেমিশে রথিজিতের মাথাটা গুলিয়ে উঠেছে। এখন তাকে একটু একা থাকতে দিতে হবে, তবেই সে ধীরে ধীরে জোরগুলো ছাড়াতে পারবে। পরের দিন সোফায় বসে রয়েছি। রথিজিৎ চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, অনেক ভাবলাম, বুঝলে, পরপর যে খুনগুলো হচ্ছে সেগুলো পুরো চেন ওয়াইজ হয়ে চলেছে। যতজন খুন হয়েছে সবাই যেন একটা পয়েন্টে গিয়ে মিলে যাচ্ছে, আর তারপরেই হচ্ছে খুন। কিন্তু তাও বিষয়টা যেন কোথাও না কোথাও মিলতে চাইছে না। আমি খবরের কাগজটা একপাশে সরিয়ে রেখে বললাম, দেখো, তুমি তো কি বলছো না আমি বুঝি, আর না কি চলছে সেটা বুঝছি। দেখতে গেলে যদি বলো আমার সন্দেহ কাকে হয়, আমি তো বলতে পারছি না, মানে কোনো মতেই ঠিক যেন আমি বুঝে উঠতে পারছি না। তুমি খুঁজতে গেলে রজতের অমিতের খুনিকে, কিন্তু বেরোলো অন্য কিছু। তার উপর আরও যতজন মরছে তারাও কতকটা একই ধাতের। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। একদম ঠিক বলেছ বিজয়, কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা কি এসে দাঁড়িয়েছে জানো? সন্দেহবাতিক অনেকেই রয়েছে, কিন্তু কে আসলেই খুনি এবং আসলেই তার মোটিভটা কি সেটাই শুধু জানতে হবে। কাল রাত্রে অনেক কিছুই ভাবলাম, কিন্তু তার কথা কেটেই বললাম, তাহলে তোমার কি মনে হচ্ছে খুন কে করতে পারে? দেখো, যদি সেই দৃষ্টিকোণ দিয়েই দেখতে চাও তাহলে বুঝবে যতজনের সাথে এখনো পর্যন্ত আমাদের কথা হয়েছে সবারই খুন করার সম্ভাবনা আছে, কেউই তালিকার বাইরে না। শ্যামলবাবু? হ্যাঁ, শ্যামলবাবু। কিন্তু বিতর্কিত বিষয় হচ্ছে তারা একজনকে করলো সেটা না হয় মানা যায়, কিন্তু পরপর এতজনকে কেন করতে গেল? হঠাৎ কথা থামিয়ে রথিজিৎ দাঁড়িয়ে পড়ল, তাড়াহুড়ো করে ঘরে ঢুকে গেল। আবার বেরিয়ে এসে বলল, বিজয়, আমাদের নীলার সঙ্গে কথা বলতে হবে। নীলা? আমি অবাক হয়ে জানতে চাইলাম, সেই রহস্যময় মহিলা? হ্যাঁ বিজয়,
সম্ভবত তিনিই আমাদের এই মামলার একটা গতি এনে দিতে পারবেন। বলার সাথে সাথেই আমরা বেরিয়ে পড়লাম নীলার আবাসস্থলের উদ্দেশ্যে। একটা ট্যাক্সি ধরে সোজা হাজির হলাম নীলার বাড়িতে। 3 তলা বাড়ি, তার পাশেই একটা বড় জায়গা জুড়ে ফার্ম করা। নীলার বাড়িটা শহর থেকে খানিকটা দূরে। বাড়ির ভেতরে তেমন গাছপালা নেই, শুধু পেছনের দিকে একটা বাগান মতো আছে চোখে পড়ল। নীলার দ্বিধাগ্রস্ততা আমাদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছিল। তিনি যে প্রভাবশালী কারো ভয়ে সত্য গোপন করছেন তা স্পষ্ট ছিল। রথিজিৎ এবার তার উপর চাপ সৃষ্টি না করে কৌশলে সত্য উদ্ঘাটনের চেষ্টা করতে লাগল। নীলা, রথিজিৎ শান্ত স্বরে বলল, আমরা আপনাকে ভয় দেখাতে চাই না, আমরা শুধু এই হত্যাকাণ্ডের রহস্য সমাধান করতে চাই। আপনি যদি আমাদের সাহায্য করেন তাহলে আমরা আপনাকে রক্ষা করতে পারব। নীলা কিছুক্ষণ চুপ থেকে রথিজিতের দিকে তাকালো। তাঁর চোখে দ্বিধা এবং একটা ভয়ের মিশ্রণ ছিল। আমি জানি না আমি কি করব। তিনি বললেন, আপনি যদি সত্যিটা বলেন তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারবো। রথিজিৎ আবারও বলল, আর আপনি যদি চুপ থাকেন তাহলে হয়তো আপনি নিজেই আরো বিপদে পড়বেন। নীলা দীর্ঘশ্বাস ফেললেন, যেন তাঁর ভেতরের দ্বিধা দ্বন্দ্ব এক মুহূর্তে শান্ত হয়ে গেল। ঠিক আছে, তিনি বললেন, আমি সব বলবো। নীলা ধীরে ধীরে তার কথা বলতে শুরু করলেন। তিনি জানালেন প্রবীর মিত্রের সঙ্গে তার একটি বিশেষ সম্পর্ক ছিল। প্রবীরের মৃত্যুর কয়েকদিন আগে তিনি জানতে পারেন যে প্রবীরের কিছু অবৈধ ব্যবসা ছিল। প্রবীর আমাকে তার ব্যবসার বিষয়ে কিছু কথা বলেছিলেন। নীলা বললেন, প্রবীর আমাকে তার ব্যবসার বিষয়ে কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন তিনি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনি কি সেই সমস্যাগুলো সম্পর্কে কিছু জানেন? আমি সবটা জানি না, তবে আমি শুনেছি তার ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। সেই প্রভাবশালী ব্যক্তিরা কারা? আমি তাদের নাম বলতে পারবো না। কেন? কারণ তারা খুবই শক্তিশালী, তাদের অনেক ক্ষমতা। রথিজিৎ নীলার উপর চাপ সৃষ্টি না করে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। সে বুঝতে পারল নীলা সম্ভবত সত্য গোপন করতে বাধ্য হচ্ছে। আমরা নীলার বাসায় কিছুক্ষণ সময় কাটালাম। তার সঙ্গে কথা বলে আমরা তার সম্পর্কে আরও কিছু তথ্য জানতে পারলাম। আমরা জানতে পারলাম নীলার সঙ্গে মিস্টার চৌধুরীর ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। মিস্টার চৌধুরী একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন এবং তার সঙ্গে তাঁর রাজনৈতিক যোগাযোগও ছিল। আমরা নীলার কাছ থেকে বিদায় নিলাম। বেরিয়ে আসার পর আমি রথিজিৎকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কি মনে করো নীলা সত্যি কথা বলছে? রথিজিৎ উত্তর দিল, আমি মনে করি নীলা তার সব কথা বলছে না, তবে তিনি সম্ভবত সত্যি বলার চেষ্টা করছেন। আমরা মিস্টার চৌধুরীর উপর নজর রাখা শুরু করলাম। আমরা তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলাম। আমরা জানতে পারলাম মিস্টার ভট্টাচার্য প্রবীরের মৃত্যুর পর দ্রুত তার ব্যবসা কবজা করার চেষ্টা করছেন। আমরা মিস্টার ভট্টাচার্যের অফিসে তল্লাশি চালালাম। সেই তল্লাশির দরুন আমরা কিছু গোপন নথি উদ্ধার করলাম। সেই নথিতে প্রবীরের ব্যবসার বিস্তারিত তথ্য ছিল। আমরা জানতে পারলাম মিস্টার চৌধুরী প্রবীরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি প্রবীরের মৃত্যুর পেছনে জড়িত থাকতে পারেন। আমরা সোজা মিস্টার ভট্টাচার্যের বাড়িতে গেলাম, তাকে জিজ্ঞাসাবাদ করলাম। মিস্টার ভট্টাচার্য প্রথমে সব অস্বীকার করলেন, কিন্তু রথিজিতের তীব্র জেরায় বেশিক্ষণ টিকতে পারলেন না। আপনার কি মনে হয় আপনি আপনার সোর্স লাগিয়ে নিজেকে বাঁচিয়ে নেবেন? না না,
এসব কি বলছেন? আমি তো কিছু জানিই না। কি সব বলছেন? জানেন না বলছেন? রথিজিৎ তার পকেট থেকে পিস্তলটা বের করে টেবিলে রাখল। এমনিতেই সত্যি বলতে আমাদের মাথা গুলিয়ে ঘ হয়ে গিয়েছে। রথিজিৎকে দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে, কিন্তু তার এরকম ভাব পরিবর্তনে আমিও খানিকটা ভয় পেলাম। রথিজিৎ এবারে চোখ পাকিয়ে বলল, এবার বলুন, আপনি কি প্রবীর মিত্রের মৃত্যুর বিষয়ে কিছু জানেন? মিস্টার ভট্টাচার্য ঘাবড়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি সত্যিই কিছু জানি না। কি জিজ্ঞাসা করবেন করুন। আপনি কি প্রবীর মিত্রকে খুন করেছেন? না না, আমি কোনো খুন করিনি। তাহলে কি আপনি প্রবীরের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন? হ্যাঁ, আমি জড়িত ছিলাম। আমি তো তার অংশীদার ছিলাম। আপনি কি প্রবীরের মৃত্যুর পরে তার ব্যবসা কবজা করার চেষ্টা করেছিলেন? না না, আমি আমার ব্যবসা প্রসারিত করতে চেয়েছিলাম। তার ব্যবসা কেন কবজা করতে যাব? কি যে বলছেন আপনি! আমরা মিস্টার ভট্টাচার্যের কাছ থেকে প্রবীরের মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করলাম, কিন্তু তিনি কোনো স্পষ্ট উত্তর দিলেন না। আমরা মিস্টার ভট্টাচার্যের উপর নজর রাখা অব্যাহত রাখলাম। একদিন সকালে আমরা গোপন সূত্রে জানতে পারলাম যে মিস্টার ভট্টাচার্য এবং সন্দীপ বিশ্বাসের মধ্যে একটি গোপন বৈঠক হতে চলেছে। সন্দীপ বিশ্বাস নিহতদের একজন, যিনি রজত মুখার্জির বন্ধু ছিলেন। আমরা সেই বৈঠকের উপর নজর রাখলাম। আমরা জানতে পারলাম মিস্টার ভট্টাচার্য এবং সন্দীপ বিশ্বাস প্রবীরের মৃত্যুর বিষয়ে আলোচনা করছেন। আমরা তাদের কথোপকথন শুনলাম। আমরা জানতে পারলাম সন্দীপ বিশ্বাস প্রবীরকে খুন করার জন্য হয়তো লোক ভাড়া করেছিলেন, কিন্তু সেটা স্পষ্ট হলো না। কারণটা হলো এটাই। সন্দীপন হচ্ছেটা কি? আমার বাড়ির ভিতরে ডিটেকটিভ বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছে। আমার থেকে খবর নিয়ে গেছে। হোয়াট ননসেন্স ইউ আর! তাদেরকে তুমি সব বলে দিলে? না না, আমি তেমন কিছু বলিনি। আমি শুধু বলেছি যে হ্যাঁ, আমি জড়িত ছিলাম। আমার নাম তোলনি তো? এমনিতেই শালা কোন এক শুয়োরের বাচ্চা একে একে মেরে যাচ্ছে আমাদের দলের লোকগুলোকে। শালা হারামজাদা! তবে ওই একটা জিনিস ঠিক আছে, আমাদের পথের কাঁটাগুলোই সরে যাচ্ছে। কিন্তু তুমি তো লোক লাগিয়ে রতনকে মারলে। নেকাবড়া বাচ্চা ছেলেটা এলিটে এসেই ভুল করলো। বলেই তারা দুজনেই হাসতে লাগলো। তাহলে শরদিন্দু রায় মানে মূল নেতা? আমি রথিজিৎকে বললাম, হতে পারে, কিন্তু আমাদের নিশ্চিত হতে হবে। আমরা সন্দীপের উপর নজর রাখলাম। আমরা তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করতে লাগলাম। আমরা জানতে পারলাম সন্দীপ বিশ্বাস একজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। সেই ব্যক্তির নাম ছিল মিস্টার গিল। মিস্টার গিল একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। আমরা মিস্টার গিলের উপর নজর রাখলাম। আমরা তার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে লাগলাম। আমরা জানতে পারলাম দুর্নীতিগ্রস্ত ব্যক্তি ছিলেন এবং তিনি শরদিন্দু রায়কে বিভিন্নভাবে সাহায্য করতেন। আমরা বুঝতে পারলাম এই মামলার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের সংখ্যা ক্রমশ বাড়ছে। এত কিছুর পর পরের দিন সন্ধ্যায় রথিজিৎ আমাকে বলল, বিজয়, আমাদের নীলার সঙ্গে আরেকবার দেখা করতে হবে। আমরা আবার নীলার বাড়িতে গেলাম। নীলা, রথিজিৎ বলল, আমরা আপনার কাছ থেকে আরও কিছু তথ্য জানতে চাই। আপনি কি প্রভাত ভট্টাচার্যের সঙ্গে জড়িত ছিলেন? নীলা আমাদের কথা শুনল। নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, আর লুকোনোর বোধহয় কিছু নেই, আপনারা সবটা জেনেই গিয়েছেন। আর রীতিমতো আমার কাছে ভট্টাচার্য থেকে হুমকির চিঠি আসছে। জানি না তার উপর কারা আছে, কিন্তু কিন্তু তারা আমাকে আর ছাড়বে না। তাই আমিও আর যাগ্গে, হ্যাঁ, আমি ওনাদের সাথে জড়িত ছিলাম। সত্যি বলবেন, আপনি কি প্রবীরের মৃত্যুর বিষয়ে ভট্টাচার্যকে সাহায্য করেছিলেন? হ্যাঁ, তবে খুন উনি করেননি, আর এটা ওনারা নিজেরাও বোধহয় জানেন না। আপনি কি প্রবীরের মৃত্যুর পরিকল্পনা সম্পর্কে জানতেন?
আমি সব জানতাম। নীলার স্বীকারোক্তি আমাদের হতবাক করে দিল। ভট্টাচার্যবাবু বলেছিলেন দুটো ছেলেকে তারা লাগিয়েছে তাদের বিজনেস পার্টনারদেরকে এক করে শেষ করে দিতে, যাতে তাদের শেয়ারগুলো ওনাদের নামে চলে আসে এবং কেউ ঘুণাক্ষরেও বুঝতে না পারে। বলে নীলা তার আলমারি খুলে কয়েকটা কাগজ রথিজিৎকে দিল। তারপর বলল, এই কাগজগুলোতে সেই সমস্ত প্রমাণ আছে এবং এই দলের গোদা সন্দীপ বিশ্বাসকে গ্রেপ্তার করতে সাহায্য করবে। ওখানে নীলা আঙুল দিয়ে দেখালো যে গত 2 মাসের মধ্যেই ভট্টাচার্য অনেক নতুন নতুন কোম্পানির সাথে নাম লিখিয়েছেন এবং ভালো পরিমাণে টাকা লাগিয়েছেন। রথিজিৎ তার দেওয়া সমস্ত তথ্য একেবারে সম্পূর্ণ সঠিক। নীলার স্বীকারোক্তি আর এই তথ্য প্রমাণ যেন এক বিস্ফোরক বোমা, যা পুরো মামলার গতিপথ পরিবর্তন করে দিল। এতদিন আমরা যাদের সন্দেহের তালিকায় রেখেছিলাম তাদের বাইরেও যেন আরও গভীর কোনো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছিল। নীলা, যিনি এতদিন ভয়ে সত্য গোপন করছিলেন, অবশেষে মুখ খুলছিলেন। আপনি কি সেই হত্যাকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানেন? মানে কি কি হয়েছিল, কিভাবে হয়েছিল? ভট্টাচার্য সহ বিশ্বাসবাবুও প্রবীরের ব্যবসার অর্থ আত্মসাৎ করতে চেয়েছিলেন। প্রবীরের মৃত্যুর পর তিনি সেই ব্যবসার নিয়ন্ত্রণ নিতে চেয়েছিলেন। এই কাজে তাকে সাহায্য করেছিলেন মিস্টার চৌধুরী, মিস্টার বর্মন এবং আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। কিন্তু তাদের মধ্যেও কিছুজন হঠাৎ কেন মারা গেলেন সেটা আমি জানি না। তবে সন্দীপ বিশ্বাস প্রবীরকে ব্ল্যাকমেল করেছিলেন। প্রবীরের কিছু গোপন দুর্বলতা ছিল যা তিনি জানতেন। সেই দুর্বলতাগুলো কি ছিল? রথিজিৎ জানতে চাইল। প্রবীরের কিছু অবৈধ ব্যবসায়িক লেনদেন ছিল এবং তার ব্যক্তিগত জীবনেও কিছু গোপন বিষয় ছিল। আপনি কি সেই খুনির নাম জানেন? আমি তার নাম জানি না, তবে আমি শুনেছি তিনি একজন অত্যন্ত দক্ষ ব্যক্তি ছিলেন। তাদেরকে ধরা মুশকিল, প্রমাণ দেওয়া মুশকিল। আমরা জানতে পারলাম সন্দীপ বিশ্বাস এবং সতীশ ভট্টাচার্য কিভাবে প্রবীরের দুর্বলতাগুলো কাজে লাগিয়েছেন এবং কিভাবে তার মৃত্যুর পরিকল্পনা করেছিলেন। সন্দীপ বিশ্বাস, মিস্টার ভট্টাচার্য এবং মিস্টার বর্মন, এরা সবাই মিলেই এই ষড়যন্ত্রের জাল বুনেছিলেন। আমি বললাম। রথিজিৎ বলল, হ্যাঁ বিজয়, এবং আমাদের সেই জাল ছিন্ন করতে হবে। আমরা প্রথম টার্গেট করলাম সন্দীপ বিশ্বাসকে। তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহের জন্য কাজ শুরু করলাম। আমরা তার অফিসের গোপন নথি, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য কাগজপত্র পরীক্ষা করলাম। আমরা জানতে পারলাম বিশ্বাসবাবু ঠিক প্রবীরের মৃত্যুর আগে তার ব্যবসার কিছু অংশ নিজের নামে লিখে নিয়েছিলেন। তিনি প্রবীরের সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য একটি জাল দলিল তৈরি করেছিলেন। পরের দিন সকাল 8:10। এরপর আমরা পুলিশ নিয়ে হাজির হলাম সন্দীপ বিশ্বাসের বাড়ির সামনে। আমাদের সকলের মুখেই প্রায় রহস্যের সমাধানের খুশি আস্তে আস্তে ফুটে উঠেছে। শুধু সন্দীপ বিশ্বাসের গ্রেপ্তার হওয়ার পালা। বড়বাবুকে ইতিমধ্যেই সমস্ত তথ্য প্রমাণ রথিজিৎ পাঠিয়ে দিয়েছিল। আমরা সম্পূর্ণভাবেই ভেবে এসেছিলাম যে আজকে এই সমস্ত রহস্যের এবং গোপন মৃত্যুর পর্দা ফাঁস হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যে কতটা ভুল ছিলাম তা আমরা সন্দীপ বিশ্বাসের বাড়িতে ঢুকেই বুঝতে পারলাম। সন্দীপ বিশ্বাসের বাড়ির গেটের সামনে আসতেই কীরকম একটা পচা গন্ধ আসতে লাগলো। আচ্ছা রথিজিৎ, বলছি যে কীরকম যেন একটা পচা গন্ধ আসছে না? হ্যাঁ ঠিক তো বলেছ বিজয়, কীরকম একটা অদ্ভুত পচা গন্ধ ছাড়ছে। এই তাড়াতাড়ি ভেতরে ঢোকো তো। এই বলে বড়বাবু সহ সমস্ত পুলিশ বাহিনী নিয়ে গেট ভেঙে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর প্রবেশ করতেই আমাদের চোখে যা পড়ল তা দেখে এক মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলাম। বড়বাবু বলল, এ কি ব্যাপার? সিকিউরিটি গার্ড এরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কেন? হাতে গ্লাভস পরে রথিজিৎ সেই দেহটার দিকে এগিয়ে গেল। সে প্রথমে তার দেহে নাড়ি পাবার চেষ্টা করল। না বড়বাবু, মৃত্যু এর অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে, আর গন্ধটা
কিন্তু এর কাছ থেকে আসছে না, গন্ধটা ভিতর থেকে আসছে। বড়বাবুও গ্লাভস পরে এগিয়ে গেলেন, বললেন, ইস রথিজিৎ বাবু, দেখুন কত জঘন্যভাবে একে মারা হয়েছে। আমি কাছে গিয়ে দেখলাম তার গলা মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে। মনে হচ্ছে এক আঘাতেই তার চোখে মৃত্যুর বিভীষিকা নেমে এসেছে। হঠাৎ দেখলাম রথিজিৎ ছুটতে আরম্ভ করেছে। প্রথমে বিষয়টা বোধগম্য না হলেও সে ছুটেছে সন্দীপ বিশ্বাসের উদ্দেশ্যে। বাড়িতে ঢোকার গেটটা আলগাভাবে দেওয়া ছিল। রথিজিৎ দরাম করে সেটা খুলল। ভেতরে গিয়ে আরও এক নৃশংস দৃশ্য দেখতে পেল। সন্দীপ বিশ্বাসের শরীর গলায় দড়ি বেঁধে ঝোলানো রয়েছে, মুখে কালো কাপড় পরানো। এরকম মর্মান্তিক একটা দৃশ্য দেখে আমরা সবাই জড়বস্তুর মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তারপর হুঁশ ফিরল, বাইরে কিসের একটা কলরবে। একটা কনস্টেবল এসে জানালো বাইরে নাকি ইতিমধ্যেই সংবাদ মাধ্যম এসে হাজির হয়েছে। বড়বাবু খুব রেগে গেলেন। আরে এদেরকে এত তাড়াতাড়ি খবরটা দেয় কি? এমনিতেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে রয়েছে, তারপর যদি এই খবরটা পাবলিক হয় এখুনি, তাহলে জবাবটা দেবটা কি? দূর বলে বাইরে যাওয়ার প্রস্তুতি করছিলেন। রথিজিৎ তার হাতটা ধরে দাঁড়ানোর ইশারা করল। সে এখনো একভাবে দাঁড়িয়ে রয়েছে, আর মুখটা সেই দড়িতে ঝোলানো মৃতদেহটার দিকে। বড়বাবু, আজ রাত্রেই খুনিকে ধরব। মানে? আপনি তো বলেছিলেন সন্দীপ বিশ্বাসী এইসবের জন্য দায়ী। আর শুধু আইন কেন, তথ্য প্রমাণও তো সেই কথাই বলছে। তাহলে এই পর্যন্ত সব একদম ঠিকই ছিল এবং সত্যি বলতে আর সব ঠিকই চলতো, কিন্তু সিকিউরিটি গার্ডের মৃত্যু আমাকে ভাবাতে বাধ্য করলো। আর আমি অনেকটা বুঝতে পারছি বিষয়টা কি। যাক, আপনাকে এখন বেশি কিছু ভাবতে হবে না। আপনি শুধু বাইরে গিয়ে বলুন এখানে খুনের খবর পেয়ে আপনারা স্পটে এসেছেন, আর কালকে একটা প্রেস মিটিং রাখুন যেখানে সমস্ত কিছু খোলসা করে বলা হবে। করে জায়গাটা ক্লিয়ার করুন, তাড়াতাড়ি ক্লিয়ার করুন, আর বডিটা নামানোর ব্যবস্থা করুন। এতক্ষণ আপনারা শুনলেন নীরবতার ছায়ার পর্ব 1। পর্ব 2 আপলোড হচ্ছে ঠিক কাল দুপুর 12টায়। শুনতে থাকুন, গল্প শুধু গল্প নয়।